শোনো, তুমি তোমার মতো থাকবে আর আমরা আমাদের মতো থাকবো। ও এই বাড়ি থেকে চলে যাক। এসব কি বলছো? ও আমাদের একমাত্র ছেলে, আর ও তো বলছে ও কোনো দোষ করেনি। শোনো, চোর চুরি করে ধরা পড়লে এটাই বলে যে আমি চুরি করিনি। তুমি নিজের ছেলেকে একটা চোরের সাথে তুলনা করলে। হ্যাঁ, করলাম। আমি যা বলছি ঠিকই বলছি। তাকে আমি ত্যায্য পুত্র করলাম। কি বলছো এসব? আমি যা বলছি ঠিকই বলছি। বাবা কথা না বাড়িয়ে উঠে চলে গেল তার রুমে। আমিও আমার রুমে ফিরে এলাম। ঘরের এক কোণে বসে দেখি পূজা কান্না করছে। ঘটনাটা আপনাদের খুলেই বলি। আমি সঞ্জয়, বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে বন্ধুরা সবাই মিলে বৈদ্যবাটি ঘুরতে গিয়েছিলাম। সবাই একসাথেই ঘুরছিলাম, তখন ঝড় উঠল এবং সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়লাম। আমি একাই ছিলাম। ঝড় থামতে থামতে এদিকে রাত হয়ে গেল। এদিকে বৃষ্টির জন্য ফোনটা ভিজে গিয়েছিল, কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। এদিকে পাহাড়ি এলাকা, তাই দূরত্ব অন্ধকার হয়ে গেল। আমি ঘুমানোর জন্য একটা আশ্রয় খুঁজছিলাম, তাই একটু সামনে যেতেই একটা পুরনো বাড়ি দেখতে পেলাম। ঘরের ভিতর কেউ ছিল না, তাই আমি কিছু না ভেবেই ঘরের মধ্যে ঢুকে পড়লাম এবং সেখানেই ঘুমিয়ে পড়লাম। এবং রাতটা পার করেই ঘুম থেকে উঠে যখন সকালে বের হলাম, তখন দেখলাম বাইরে বেশ কিছু লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। লোকগুলো ধরে আমায় বলল, আরে আমাকে ধরছেন কেন? কেন ধরেছি জানিস না তুই? সারা রাত কি করছিলি ঘরে? কি করব, ঘুমাচ্ছিলাম। সাথে মেয়ে নিয়ে কি ফুর্তি করছিলি? কী সব আজে বাজে কথা বলছো? বাজে বকছি তাই না? এখন এই মেয়েটাকে বিয়ে করবি তুই? লোকটি পূজাকে দেখিয়ে কথাটি বলল। আমি কেন ওনাকে বিয়ে করব? সারা রাত নষ্টমী ফুর্তি করে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আপনারা ভুল বুঝছেন আমাকে। এখন এই মেয়েটাকে বিয়ে করবি তুই? ছেলেগুলো আমার কথা না শুনেই ধরে বেঁধে পূজার সাথে আমার বিয়েটা দিয়ে দিল। ফোনটা বন্ধ থাকার কারণে আমি বাড়িতে ফোন করতেও পারিনি, বন্ধুদের সাথে যোগাযোগও করতে পারিনি। তাই বাবা আজ রেগে মেগে এই কথাগুলো আমায় বলল। পূজা মেয়েটা খুবই সহজ সরল, গায়ের রং কালো, কিন্তু মনটা ভালো। এবার আমরা বাস্তবে ফিরে আসি। শুনছো, ওখানে বসে আছো কেন? ওপরে এসে বসো। না, আমি এখানেই ঠিক আছি। আমি এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না কিন্তু। আচ্ছা। পূজা ওপরে এসে বসলো। তারপর আমি আমার বন্ধু রাজাকে ফোন করলাম। হ্যালো রাজা। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? বাড়ির ওইদিকে কি ঝামেলা মিটেছে? না রে, বাবা বাড়ি থেকে চলে যেতে বলেছে। তাহলে কি করবি এখন? বাবা যখন বলেছে বাড়ি ছাড়তে, তখন তো বাড়ি ছেড়ে দিতেই হবে। তুই আমার জন্য একটা কাজ আর একটা বাড়ি জোগাড় করে দিতে পারবি? আমাদের পাশের বাড়িতে একটা চিলেকোঠা ভাড়া দেবে। প্লিজ রাজা, কথা বল ওই বাড়িটার ব্যাপারে। আজ বিকেলের মধ্যেই আমরা দুজনে ওই বাড়িতে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বিকেলে চলে আয়। তোমাকে আমি বললাম না চেঞ্জ করতে? আমার কাছে তো অন্য কোনো পোশাক নেই। তাহলে মাকে গিয়ে বলো। যদি উনি আমাকে বকা দেয়? মা কোনো কথা বলবে না, যাও তো। সঙ্গে আপনার বাবাও তো আছেন, উনি আমাকে দেখলে মেরেই ফেলবেন। আরে একে নিয়ে যত জ্বালা, বাবা বাড়িতে নেই, যাও তো। আচ্ছা, আর শুনুন, আমাকে মাফ করে দেবেন। আমার জন্যই আপনাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো। এখানে তোমার কোনো দোষ নেই। আসলে আমার ভাগ্যটাই খারাপ। এইসব কথা আর শুনতে আমার ভালো লাগছে না। তুমি মায়ের কাছে যাও তো। ঠিক আছে। আমি আমার বাবার দেওয়া কোনো কিছুই নিতে চাই না। বিকেলবেলা আমি আমার সব কিছু নিয়ে নতুন বাড়িতে উঠলাম, সাথে একটা ছোটোখাটো কাজ পেলাম। এবার শুরু হলো আমার নতুন জীবন। প্রথমে যখন কম টাকা পেতাম, তাই দিয়েও পূজার সংসারটা ভালোভাবে চালিয়ে নিত। আবার একটা ঝামেলা, পূজা এখনও আমাকে আপনি বলে ডাকে। আমি যখনই পূজাকে বলি, পূজা একটাই কথা আমাকে বলে, তুমি আমার থেকে বড়, তুমি আমার গুরুজন। কাজের চাপে ব্যস্ত থাকার কারণে দেখি ফোনটা বেজে উঠল। ফোনটা দেখতেই দেখি পূজা আমায় ফোন করেছে। কখন আসবেন আপনি? এই তো বেরোচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি আসুন, একা একা ভালো লাগছে না। এই তো আসছি আমি। আচ্ছা। বাড়ি ফিরে এসে কলিং বেল চাপ দিতেই
পূজা দরজা খুললো। দেখি পূজা কান্না করছে। পূজা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো? আমি গ্রামে যাব। আমার ভীষণ ইচ্ছে করছে গ্রামে যেতে। নিয়ে যাবেন আমাকে? আচ্ছা, শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাব। এখন রুমে চলো। তাহলে বলুন কবে নিয়ে যাবেন? আচ্ছা, আমি কালকেই তোমাকে তোমাদের গ্রামের বাড়ি নিয়ে যাব। এবার তুমি খুশি তো? আপনি অনেক ভালো। এবার রুমে গিয়ে পোশাক পাল্টিয়ে খেতে আসুন। না না, আপনাকে এখানে আসতে হবে না, আপনি রুমেই থাকুন। আমি খাবার নিয়ে আসি। আচ্ছা, পাগলি একটা। আমি খাইয়ে দেবো? বাবা, আজ তোমার ভালোবাসা যেন আজ উতলে পড়ছে। কেন, আগে বুঝি কম ভালোবাসা ছিল? না, তা কেন হবে? বউটা তো আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ করুন। পরের দিন সকালে পূজাকে নিয়ে পদ্মবাটির উদ্দেশ্যে রওনা হলাম। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। হঠাৎ দেখি পূজা বমি করছে। কি ব্যাপার বুঝতে পারছি না। আমি পূজাকে জিজ্ঞেস করলাম, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? ডক্টর ডাকবো? না, ডাক্তার ডাকতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। সারাদিন বাইরে খাবার খেয়েছো তো, তাই বুঝি শরীরটা এমন করছে। না, ওই জন্য না। তাহলে কিসের জন্য? পূজা দৌড়ে এসে আমার বুকে মুখ লুকালো। আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে। আমি তো তোমার স্বামী, আমার কাছে আবার লজ্জা কিসের? বলবো তাহলে? বলো। আপনি আপনি কি আমি? আপনি বাবা হতে চলেছেন। সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। আমি খুশিতে পূজাকে কোলে তুলে নিলাম। আরে কি করছেন, পড়ে যাবো। আমার আজ এত ভালো লাগছে কেন? বাবা হতে সব ছেলেদেরই ভালো লাগে। তাহলে আমি মাকে ফোন করে খবরটা জানিয়ে দিচ্ছি। মা খবরটা শুনে খুবই খুশি হলো এবং আমি পূজাকে বললাম যে আমি তোমাকে নিয়ে কালকেই বাড়ি ফিরে যাব। কেন, আজই তো আসলাম। তাই বলে কালকেই? আপনি খুব পচা। আমি আমার সন্তানের জন্য একটু পচা তো হতে পারি। কি হলো, রান্না পুড়িয়ে? কি রে, রান্না চাপিয়ে এসেছিস? হ্যাঁ মা, রান্না চাপিয়ে এসছি আমি। মা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো, আমাকে বলল, তোমাদের যা আছে সব গুছিয়ে নাও, আজই আমার সাথে বাড়ি ফিরে যাবে। তোমরা কি এই জন্যই এসেছো? হ্যাঁ বাবা, বৌমাকে নিয়ে ফিরে চল। তোর বাবা তার ভুল বুঝতে পেরেছে, আর এখন তো বৌমার রেস্টের দরকার। বাড়িতে চল, আমি বৌমার খেয়াল রাখবো। না, আমি ওই বাড়িতে ফিরে যাব না। এতদিন পূজার খেয়াল যখন আমি রাখতে পেরেছি তখন আমি রাখতে পারবো। তবুও আমি ওই বাড়িতে ফিরে যাব না। বাবা মা যখন তাদের ভুল বুঝতে পেরে আমাদের নিতে এসেছেন, তাহলে আর রাগ না করে চলুন। পূজা, আজ তুমি এ কথা বলছো? তোমার জন্যই কিন্তু একদিন আমি ওই বাড়ি ছেড়ে এসেছি, তাই আমি ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না। হ্যাঁ, তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল না, তবে এখন যদি আপনার জেদ বজায় রাখেন তাহলে আমাদের বাবুটার ক্ষতি হতে পারে। এখন আপনিই বলুন, আপনি কি চান আমাদের বাবুর ক্ষতি হোক? না, আমি একদমই চাই না আমার জন্য আমার সন্তানের ক্ষতি হোক। তাহলে চলুন বাবা মার সাথে ফিরে যাই। হ্যাঁ বাবা, বৌমা তো ঠিকই বলছে, ফিরে চল আমাদের সাথে। ঠিক আছে, এখন আমি ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে এলাম। এখন আমি আর কাজ করি না, আমি শুধু বাবু আর বাবুর মায়ের খেয়াল রাখি। আজ সকালে পূজাকে হসপিটালে নিয়ে আসি এবং ডক্টর অপারেশন রুমে পূজাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে খবর জানায় আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে।